চলো 10 মিনিটের মধ্যে আমরা তড়িৎ রসায়নের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন কি বলছে, চিনি ও গ্লুকোজ দ্রবণ নিচের কোনটি? তো যদি অপশনগুলো দেখো, তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য নাকি ধাতব পরিবাহী। তো তড়িৎ বিশ্লেষের মধ্যে কারা পড়ে? যেসব দ্রবণের মধ্য দিয়ে তুমি তড়িৎ চালনা করলে তাদেরকে বিভিন্ন আয়নে ভাঙতে পারবা, সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তো এর মধ্যে আছে বিভিন্ন রকম লবণ, এছাড়া শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার। তো এরা ওই গোত্রে পড়ে না। ইলেকট্রনীয় পরিবাহী কারা? সাধারণত ধাতব যে পরিবাহীগুলো আছে এরা হচ্ছে ইলেকট্রন দিয়ে পরিবহন করে বিদ্যুৎটাকে, এজন্য এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। উদাহরণ কি, কপার ধাতু, আয়রন ধাতু, বিভিন্ন রকম ধাতু। আরেকজন আছে যে ধাতু না হয়েও ইলেকট্রনীয় পরিবাহী, সে হচ্ছে গ্রাফাইট। এরপর তড়িৎ অবিশ্লেষ্য, যাদের মধ্যে যতই বিদ্যুৎ দাও না কেন আর তাদের আয়নিত হবে না, তারা আয়নে ভাগ হবে না। এরা সাধারণত সমযোজী বিভিন্ন ধরনের যৌগ হয়, চিনি, গ্লুকোজ, এই এক্সাম্পলগুলো বইতে আছে। ওকে, আর একটা হচ্ছে অধাতব পরিবাহী, যারা ধাতু না কিন্তু তড়িৎ পরিবহন করে, যেমন এই গ্রাফাইট, ও কিন্তু অধাতব পরিবাহী। তাহলে আলটিমেটলি চিনি, গ্লুকোজ কোন গোত্রে ফেলবা তুমি? তড়িৎ অবিশ্লেষ্য গোত্রে, যারা সমযোজী যৌগ এবং এরা তড়িৎ বিশ্লেষিত হয় না। ওকে, পরের কোশ্চেনে আসো, সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহৃত হয়? সেমিকন্ডাক্টর রূপে সবথেকে বেশি জার্মেনিয়াম এবং সিলিকন ব্যবহৃত হয়। তো এখানে যে অপশনগুলো দেখছো, দেখো কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্কের সব ধাতু, একমাত্র ওই জার্মেনিয়াম এখানে সেমিকন্ডাক্টর। তো এখানটাতে সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুইটা অন্তত মাথায় রাখো। এরপর আসো পরের কোশ্চেন, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, জেড ইকুয়াল M/NF। এখানে জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এম হচ্ছে এখানের পারমাণবিক ভর, এন হচ্ছে যোজনী, অ্যান্ড এফ তো তোমরা জানো। তো এখানে আমরা যদি দেখি জিঙ্কের ক্ষেত্রে এম এর মান কত? এম এর মান 65.5। এরপর যোজনী দেখবা অনেক কিছু আছে, যেমন আয়রনের ক্ষেত্রে 2ও হয় আবার 3ও হয়। এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? যেটা সব থেকে কমনলি বেশি ব্যবহৃত হয় সেটা কিন্তু আমরা নিব, যেমন আয়রনে 2টা বেশি ব্যবহৃত হয়। তো জিঙ্কের ক্ষেত্রে আমরা 2টা নিব, তাইলে এখানে এন এর মান 2 আর এফ এর মান সব জায়গায় একই, 96,500 কুলম্ব। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। মান বসিয়েছে, দেখো ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরলে এখানে আনসারটা সুন্দরভাবে চলে আসবে। আনসার কত? 3.388 × 10⁻⁴। আনসার এইচ, ক নম্বরটা। ওকে, এছাড়া সিলভার, কপার এবং হাইড্রোজেন, এদেরও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসে। সো এইগুলো একটু দেখে ফেলবা অ্যান্ড এই সূত্রটা মনে রাখবা মিনিমাম। এরপর দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটার সব থেকে বেশি? এখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সূত্র বলেছিলাম, যে জেড ইজ ইকুয়াল M/NF, এই সূত্রটা একটু চিন্তা করো। দেখো এখানে এফটা কিন্তু সবার জন্য সমান। তো তুমি যখন বিভিন্ন ধাতুর মধ্যে তুলনা করবা এই জেড এর মানটাই, তখন এফ সবার জন্য সমান, সো এফটা বাদ দাও। তাইলে এখানে আমরা যেটা পাবো, জেড সমানুপাতিক M/N। তাহলে M/N এর অনুপাত যার বেশি হবে তার জেড এর মান বেশি হবে। এজন্য আমরা সব জায়গাতে দেখো M/N এর অনুপাত বের করেছি। এখানে 108/1, কারণ আমরা সিলভারের ক্ষেত্রে 1 যোজনী ব্যবহার করি, কপারের ক্ষেত্রে 2, আয়রনের ক্ষেত্রে আমরা 2টা বেশি ব্যবহার করি, 2 লিখেছি এই জন্য। ক্রোমিয়ামে 3 ব্যবহার করি। সব জায়গাতে দেখো 108, 31.75, সব থেকে বেশি কোনটা এসেছে? দেখো 108। তাহলে এখানে আনসার কিন্তু ইজি, সিলভার হবে। তো এখানে আমরা যেটা বললাম, জাস্ট তুমি ওই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্রে যাও, এফ সবার জন্য সমান, সো ওটা বাদ দাও। তুমি জাস্ট M/N এর অনুপাতটা বের করো, যার M/N এর অনুপাত বেশি তার ক্ষেত্রে জেড এর মানও বেশি। এরপর আমরা পরে যাই, দেখো 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে। তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ যদি দাও, এখানে যে ধাতুগুলো আছে তার মধ্যে কোনটা বেশি পরিমাণে জমা হবে? তো এখানটাতে আমরা এবার কতটুকু ধাতু জমা হবে সেই ধাতুর ভরের সূত্রটা একটু লিখে, W = MIT/NF। এইখানেও এফ সবার জন্য কনস্ট্যান্ট, এবং এখানে আইটি যেটা দেখতেছো, আইটি ওই ফ্যারাডকে ইন্ডিকেট করে। আমরা জানি কিউ = IT, আর ওই ফ্যারাডে কি, এটা কিন্তু ওই তড়িৎ প্রবাহ কিউটাকেই ইন্ডিকেট করতেছে, ডিরেক্ট কিউ, টোটাল আধান যেটা। তো তোমাদের বইতে আসলে ফিজিক্সের অনেক কন্ট্রাডিকশন আছে, জাস্ট তুমি যেভাবে জানো সেভাবে চিন্তা করো। তাইলে এই আইটি কিন্তু অ্যাকচুয়ালি এই টোটাল যে আয়ন, সেই আয়নটাকে ইন্ডিকেট করতেছে, যেটা সবার ক্ষেত্রে তুমি 1 ফ্যারাড দিয়েছো। সো আইটি বাদ, এফও বাদ, ডাব্লিউ সমানুপাতিক, তাহলে যেটা থাকে M/N। এখানের ক্ষেত্রেও একই, যার M/N এর অনুপাত বেশি হবে তার ক্ষেত্রে ডাব্লিউ এর মানটা বেশি হবে। তো দেখো এখানে M/N এর অনুপাত সব থেকে বেশি কথা, ওই যে এখানে পটাশিয়ামে 39 সব থেকে বেশি, তো এখানে আনসার গ। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাব। ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? তো কপার সালফেটের দ্রবণ আছে, তুমি যদি এখানে 1 মোল কপার জমা করতে চাও তাহলে কতটুক বিদ্যুৎ যাবে? তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো, যে যৌগের যোজনী যত, যে তুমি যাকে জমা করতে চাইছো যে ধাতুকে, ওর যোজনী যত, তত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। তাহলে এখানটাতে কপার সালফেটের ক্ষেত্রে যোজনী হচ্ছে, বা এখানে 2, তা তুমি যদি আরো ভালো করে চিন্তা করো, কপার 2+ জমা করতে হলে কপার করতে হবে, মানে নিউট্রাল কপার। তো সেই ক্ষেত্রে তোমার 2টা ইলেকট্রন লাগবে এর জন্য। সো 2টা ইলেকট্রন নিচ্ছ, অ্যান্ড কপার
জমা হয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে 1 মোল কপারকে তুমি যদি জমা করতে চাও তাহলে 2 মোল ইলেকট্রন লাগে। অ্যান্ড 1 ফ্যারাড মানে কি, তুমি আমাকে বলো 1 ফ্যারাড মানে আসলে 1 মোল ইলেকট্রন, তাইলে 2 মোল ইলেকট্রন ইজ ইকুয়াল 2 ফ্যারাড, তাহলে এখানে 2 ফ্যারাড লাগবে তুমি যদি 1 মোল কপারকে জমা করতে চাও। ঠিক আছে, তাহলে এখানে আনসার 2F 2 ফ্যারাড। সব থেকে ইজিলি তুমি যদি বলো এই ধাতুর ক্ষেত্রে চার্জ যত থাকবে তত ফ্যারাড বিদ্যুৎ লাগবে তুমি যদি 1 মোলকে জমা করতে চাও। ওকে, এরপর পরের কোশ্চেন দেখো, AgNO3 দ্রবণে 60 মিনিট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? তো এখানে ওই সূত্র W ইজ ইকুয়াল MIT/NF, মান বসাও, এর মান 108, I এর মান বলতেছে 5 অ্যাম্পিয়ার, সো 5 অ্যান্ড টাইম 60 মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। SI ইউনিটে যেহেতু যাচ্ছি আমরা, সো 60 × 60, দেন N এর মান 1 সিলভারের ক্ষেত্রে অ্যান্ড F এর মান যা তাই ক্যালকুলেটারে বসাও 20.145। সো এই ফর্মুলাটা দেখবা, এটা থেকে সিকিউ আসে, এটা থেকে MCQ আসে। এরপর আসো পরের কোশ্চেনের নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া বোঝায়? জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ত্যাগ করা। তো এই ক্ষেত্রে দেখো, আমি যদি জিঙ্কের ক্ষেত্রে বলি, জিঙ্কের জারণ বিক্রিয়া কীরকম হতে পারে? দুইভাবে লেখা যায়, ইলেকট্রনকে বাম পাশেও লেখা যায় বা ডানেও লেখা যায়। তো জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন চলে গেলে জিঙ্ক 2+ তৈরি হবে, এভাবে লেখা যায়। বা জিঙ্ক আছে তোমার কাছে, জিঙ্ক 2+ তৈরি হলো, 2টা ইলেকট্রন ছেড়ে দিল, এভাবে লেখা যায়। তো এই ক্ষেত্রে দুইটাই আসলে জিঙ্কের জারণ বিক্রিয়া। এটাকে তুমি যদি একটু লেখো সুন্দর করে, বাম পাশে আছে জিঙ্ক, ডান পাশে জিঙ্ক 2+, জিঙ্ক অবলিক জিঙ্ক 2+, তড়িৎদ্বারের ক্ষেত্রে তো এভাবে লিখতে হয়, তাই না? সো এখানে জারণ প্রক্রিয়া এভাবেই বোঝাবে, যেখানে বামের তুলনায় ডান পাশে পজিটিভ চার্জ বাড়বে, পজিটিভিটি বাড়বে, সেটাই জারণ প্রক্রিয়া বোঝাবে। তো এখানে দেখো কমছে, +2 থেকে 0 হয়ে গেছে, কমেছে। এখানে 0 থেকে 2+ হয়েছে, এটা বাড়ছে, এটা কমছে, এখানে তো আসলে ওরকম কিছু নাই। তাহলে এই জায়গাতে যদি এখানে কমেছে, যদিও এটা অন্য ব্যাপার, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু খ হবে। ঠিক আছে, এরপর আসো পরেরটায় আমরা যাই, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? তো একদম অ্যাজ এ হোল যদি চিন্তা করো, নির্দেশক তড়িৎদ্বার কি? যেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ভোল্টেজ পরিমাপ করে থাকি। তো এই নির্দেশক তড়িৎদ্বার আবার দুই রকম, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার এন্ড সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। তো প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার একটাই আমরা জানি, সেটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে প্রাইমারি নির্দেশককে হাইড্রোজেন। সেকেন্ডারি নির্দেশক 4টা আছে, তোমাদের ভিতরে 2টা আছে, এক্সট্রা 2টাও একটু লিখে নাও। ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার আর কুইন হাইড্রোন তড়িৎদ্বার, এই 4টা। তাইলে প্রাইমারি একটা, সেকেন্ডারি 4টা, সবাই মিলে কিন্তু নির্দেশক, প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সবাই কিন্তু নির্দেশকের ক্যাটাগরিতে পড়ে। তো এখানে প্রাইমারি নির্দেশক কোনটা? একমাত্র হাইড্রোজেন। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে আসলে ওই হাইড্রোজেন তড়িৎদ্বার যে প্রাইমারি নির্দেশক, এটাই আসে থাকে সাধারণত। এরপর পরের কোশ্চেনে যাই, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত? তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, যেটা দিয়ে আমরা অন্যগুলো স্ট্যান্ডার্ডের বিভবগুলো মেপে থাকি, এটাকে আমরা গ্রাউন্ডে রাখি, গ্রাউন্ড ভোল্টেজ হিসেবে কাউন্ট করে 0 ধরে থাকি। সো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভোল্টেজ 0 ধরা হয়, 0 ভোল্ট। ওকে, এরপর আসো পরের কোশ্চেন, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে নিচের কোনটা সঠিক? তো তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ একটা হয় সলিড ধাতুর জন্য, আর কিছু হয় আয়নের জন্য। তো দেখো, ধাতুর ক্ষেত্রে তোমরা যে সিরিজটা জানো, এটা সবাই জানো, এটা অনেক নেমনিক আছে, আমি পুরোটা লিখছি, তোমাদের বই থেকে আরও 2টা এক্সট্রা যোগ করছে। এভাবে লিলি কাজীর বাড়ি, সারার কানা ম্যাকগাইভার এলো মানুষ রূপে জিনের কারণে ফিরে, ক্যাডাররা কোথাও নাই, সোনা পাবে হাই কোনো হাজি আজি পেটাবে আমায়। তো এখানে এক্সট্রা 2-1টা আসছে এখানে। তো যাই হোক, তো তুমি যখন সক্রিয়তা সিরিজটা এভাবে লিখবা, এর মধ্যে যখন ধাতব ফর্মে লিখবা তখন উপরের দিকে সক্রিয়তা বেশি, মানে এরা ইলেকট্রন ত্যাগ করতে চাই বেশি। এদের সক্রিয়তা বেশি মানে কি? এরা লাফালাফি করতেছে, কি কারণে? ইলেকট্রন ত্যাগ করার জন্য। তাহলে এদের সক্রিয়তা বেশি। আস্তে আস্তে যত নিচে আসবা, এরা আর ইলেকট্রন সহজে ত্যাগ করতে চাবে না। যেমন প্লাটিনাম, অরাম, প্লাটিনাম, গোল্ড, এরা কিন্তু খুবই ইনঅ্যাক্টিভ, এজন্য কারোর সাথে রিয়াকশন করে না। সোনার জিনিস কখনো নষ্ট হয় মরিচে পড়তে দেখো নাই? তাইলে এখানে উপরের দিকে সক্রিয়তা বেশি, নিচে আস্তে আস্তে কম। কিন্তু তুমি যখন আয়নের কথা চিন্তা করবে তখন আবার উল্টা। কিভাবে? দেখো, একটু আগে লিথিয়াম কি করতেছিল? নাচানাচি করতেছিল, কি জন্য? ওই ইলেকট্রন চায় না, ইলেকট্রন দিয়ে দেবে বলে। এখন ও ঘাট থেকে ইলেকট্রন নামাইছে, লাইক এ পড়াশোনা করতে চায় না, পড়াশোনা ঘাট থেকে ঝেড়ে ফেলছে। এখন আবার ও যখন পড়াশোনা নাই ওর ঘাড়ে, তখন কি আবার পড়াশোনা আবার জোর করে নিতে চাবে না? আরে বাবা, ভেজাল গেছে আর নিব না, এরকম একটা ভাব। এই জন্য যাদের ধাতুর সক্রিয়তা বেশি, তাদের আয়নের সক্রিয়তা কিন্তু কম। কারণ ওর কাছে যদি আবার ইলেকট্রন দাও, তাও ছুড়ে ফেলে দেবে, নিতে চায় না সহজে, কারণ জানে পড়াশোনা ভালো জিনিস না। তাহলে এই যে সিরিজটা, এটা আবার উল্টা হয়, যত নিচে যাবা তত তারা সক্রিয় হয়। যেমন হচ্ছে তুমি Ag+, এ কিন্তু পটাশিয়াম প্লাসের থেকে অনেক বেশি সক্রিয়। লাইক সিলভার প্লাসের কোনো আয়নকে তুমি যদি রেখে দাও, ওই ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা একটু দেখিও। তো তোমাদের ক্ষেত্রে আয়নটা কম আসে, সাধারণত এই ফরম্যাটটাই বেশি আসে। তো এইখানটাতে তুমি যদি দেখো, অ্যালুমিনিয়াম নিকেলের আগে আছে,
অ্যালুমিনিয়াম নিকেল, হ্যাঁ অ্যালুমিনিয়াম নিকেলের আগে আছে। বাকি জিঙ্ক ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম জিঙ্ক উল্টা হয়ে গেছে, আয়রন সোডিয়াম কপার টিন। তাহলে এখানে একমাত্র উত্তর কিন্তু ক। ঠিক আছে, সো এটা একটু ভালো করে দেখবা, প্রচুর প্রশ্ন আসে। এরপর আসো, ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয়? তো ড্যানিয়েল সেলে অ্যানোড রূপে জিঙ্ক ব্যবহার করা হয়, ক্যাথোড রূপে কপার ব্যবহার করা হয়। এবং তড়িৎদ্বারের বিক্রিয়া দুইটা দেখবা, অ্যানোডের ক্ষেত্রে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, আর ক্যাথোডের ক্ষেত্রে কপার 2+ থেকে কপার হয়। যখন একটা সলিড ফর্মে থাকবে, আয়নিত থাকবে না, তখন কিন্তু সেটা সলিড হবে। আর যখন আয়নিত হয়ে যাবে, পানির সাথে দ্রবণে মিশে যাবে, তখন সেটা অ্যাকুয়াস হবে। সো যখন চার্জিত থাকে না তখন সলিড লিখতে হয়, আর যখন চার্জিত হয়ে যায় তখন আমরা অ্যাকুয়াস লিখি। ওকে, সো এখানে আনসার কোনটা হবে? এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। ওকে, এটা কিন্তু রিয়াকশনটাও খেয়াল করবা যে কোন দিকে গেছে, অ্যানোড বলে জারিত হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বেড়েছে। এরপর দেখো, লবণ সেতুতে নিচের কোন লবণ ব্যবহার করা হয়? লবণ সেতুতে 5টা লবণের কথা বইতে উল্লেখ আছে। পটাশিয়াম দুইটা আছে, একটা হচ্ছে KCl অ্যান্ড KNO3। কে দিয়ে দুইটা মনে রাখবা। এখন NO3 দিয়ে আরেকটা আছে, এর সাথে লিঙ্ক করে মনে রাখবা NH4NO3, নাইট্রেটের দুইটা। আর এই NN দিয়ে একটা আছে, সোডিয়াম সালফেট। তাহলে কে দিয়ে দুইটা, এরপরে কে শেষে যেটা পটাশিয়াম নাইট্রেট, ওইটা দিয়ে আরেকটা অ্যামোনিয়াম নাইট্রেট, আর ওই নন দিয়ে এতক্ষণ NN দিয়ে অনেকগুলো আসছে, সো সোডিয়াম সালফেট। তাহলে এখানে উত্তর কোনটা? ওই যে গ। ঠিক আছে, এরপর কোষের ইএমএফ নির্ণয় সূত্র কোনটা? এটা সিকিউতে আসে, এমসিকিউতে আসে ইনভ্যারিয়েবলি। তো সূত্রটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল, জাস্ট স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে ই অফ অ্যানোড, এনার্জি অফ অ্যানোড, বা এখানে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্স অফ অ্যানোড যেটাতে অক্সিডেশন হচ্ছে, প্লাস ই অফ ক্যাথোড যেটাতে রিডাকশন হচ্ছে। তাইলে অ্যানোডে নর্মালি অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হয়। তাইলে অ্যানোডের অক্সিডেশন আর ক্যাথোডের রিডাকশন দুটো যোগ করলে হয়ে গেল। এখন দেখো, এই সূত্রটাকে আরো অনেকভাবে লেখা যায়। কিভাবে অনেকভাবে লেখা যায়? তুমি চাইলে এই অক্সিডেশনকে রিডাকশন লিখতে পারো, আবার রিডাকশনকে অক্সিডেশন লিখতে পারো। শর্ত হচ্ছে অক্সিডেশনকে রিডাকশন করলে আগে মাইনাস আসবে, আবার রিডাকশনকে অক্সিডেশন, দ্যাট ইজ উল্টাইলেই মাইনাস চলে আসবে। সো আমি এখানে দেখো লিখেছি, এটা ঠিক আছে। ওই রিডাকশনটাকে যখন অক্সিডেশন করছে এর আগে মাইনাস আনছে, আবার দেখো এই অক্সিডেশনকে রিডাকশন করে মাইনাস আনছে, আবার এই ওইখানের অক্সিডেশনকে রিডাকশন করে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড সূত্র অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশন, দুইটার আগেই প্লাস। আর তুমি যখন একটাকে চেঞ্জ করবা তাহলে তার আগে মাইনাস চলে আসবে। এইখানটাতে স্ট্যান্ডার্ড আনসার হচ্ছে খ। এরপর আমরা পরে যাই, এখানে দেখো দেয়া আছে M1 ক্ষেত্রে একটা, এটা হচ্ছে কি হয়েছে, ইলেকট্রন গ্রহণ করছে। তাইলে এই একটা, ওখানেও ইলেকট্রন গ্রহণ করছে, এই একটা ভোল্টেজ দেওয়া আছে। এখন টোটাল ইএমএফ কত? তো এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা সাইডে চেঞ্জ করব। তো এখানে অলরেডি বিজারণ বিভবই দেওয়া আছে। যদি একটা জারণ বিভব একটা বিজারণ বিভব দেওয়া থাকে, হয় জারণ বিভব করবো দুইটাকে, নাইলে বিজারণ বিভব করব। জারণ বিভব যার বেশি সে কি করে থাকে? অ্যানোড হিসেবে কাজ করে। বিজারণ বিভব যার বেশি সে ক্যাথোড হিসেবে কাজ করে। তো এখানটাতে দুইটা বিজারণ বিভব দেওয়া আছে। বিজারণ বিভব কার বেশি? এইটার বেশি। সো এইটা কি হিসেবে কাজ করবে? ওটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তো আগেই আমার ক্যাথোড ঠিক হয়ে গেল, এটা হচ্ছে ক্যাথোড, আর এটা তাহলে অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে তোমার সেই স্ট্যান্ডার্ড ফর্মুলা এখন ফলো করো। ই অফ সেল ইজ ইকুয়াল অ্যানোডের অক্সিডেশন, ক্যাথোডের রিডাকশন। তাহলে এখন অ্যানোডের অক্সিডেশন, এখানে তোমার কি দেওয়া আছে? রিডাকশন। সো এটাকে আমি যখন চেঞ্জ করে নিব তখন -0.34, তাহলে এখানে -0.34, অ্যান্ড এখানটাতে ক্যাথোডে তো রিডাকশনই হবে, রিডাকশন ভ্যালুই দেওয়া আছে, সো +2.30, তাহলে এখানে 1.96 হয়। ওকে, আনসার কোনটা? আনসার খ। জাস্ট চিন্তা করো, যাই দেওয়া থাকুক না কেন, দুটাকে একই ক্যাটাগরিতে, হয় জারণ বিভব বের করে নিবা, নাইলে বিজারণ বিভব। এরপর জারণ বিভব বেশি হইলে অ্যানোড, সেটা বিজারণ বিভব যার বেশি সে ক্যাথোড। এভাবে করে বের করে নিয়ে তারপর আমরা ফর্মুলাতে বসাবো, হয়ে যাবে। ওকে, এটা কিন্তু সিকিউ এমসিকিউ দুটাতেই আসে। এরপর শুষ্ক কোষের বিভবের মান কত? শুষ্ক কোষের বিভব হচ্ছে 1.5 ভোল্ট। এটা কিন্তু প্লাস, আবার মাইনাস দিও না, তাহলে ব্যাটারি দিয়ে যন্ত্র চালাইতে গেলে যন্ত্র থেকে ব্যাটারি এনার্জি নিয়ে যন্ত্রটাকে মেরে ফেলবে, বুঝছো? +1.5। তো এখানে আমি ইম্পর্টেন্ট যেগুলো আছে সবগুলা লিখেছি, ভোল্টেজগুলো, লেড অ্যাসিড কার্বাসিডের কত, টু ক্যালকুলেটর মার্কারি ব্যাটারির 1.3, আর সিলভার বাটন ব্যাটারির 1.6, এই দুটো কিন্তু গুলাই দেখিও। আর লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি 3.7, হাইড্রোজেন ফুয়েল সেল 1 to 3, দ্যাট ইজ 1.23। দেখে নিবা এগুলো। আচ্ছা, কোনটা রিচার্জ করা যায়? এখানে তোমাদের ঝামেলা লাগে, লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম এসভিও ব্যাটারি, যেটা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যাটারি, এটা কিন্তু রিচার্জেবল না। আর লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা ল্যাপটপে, আমাদের ফোনে, এগুলোতে ব্যবহার করা হয়, এটা রিচার্জেবল, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি। সো যদি রিচার্জেবল একটা ব্যাটারির কথা জিজ্ঞেস করে, অবশ্যই লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলবা। ওকে, একদম হরহামেশা অনেক জায়গাতে ব্যবহার করা হয়। ওকে, আর এর পরের কোশ্চেনটা দেখো, কোন ব্যাটারিতে হার্টের পেসমেকারে ব্যবহার করা হয়? এখন হার্টের পেসমেকার আমি জানি না কেউ জানো কিনা, কেউ দেখছো কিনা। হার্টের পেসমেকার একবার বসাইলে 10 থেকে 12 বছর পর ওটা চেঞ্জ করতে হয়। তো কারোকে দেখছো এমন যে পেসমেকার একবার লাগাইছে 2 দিন 5 দিন পর পর চার্জ দেয়, ব্যাটারিতে চার্জ দেয়? দেখছো?
দেখো নাই, কারণ কি এটা রিচার্জেবল ব্যাটারি না, এটা একটা সার্টেন লাইফ টাইম থাকে, শেষ হয়ে গেলে চেঞ্জ করে ফেলতে হয়। তো এটা আসলে লিথিয়াম এসবিও ব্যাটারি, দ্যাট ইজ লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যাটারি, যেটা রিচার্জেবল না। যদি লিথিয়াম আয়ন ব্যাটারি দিত কি হয়তো বলো, লিথিয়াম আয়ন থাকেইও না, তখন কিন্তু আবার খুলে খুলে চার্জ দিতে হতো একটু পরপর। এরপর আসো, কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। তো দুই ধরনের কোষ আছে, একটাতে আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করি, আর একটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করি। তো তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কোথায় পরিণত করি, যখন কোনো কিছুতে আমরা তড়িৎ দিচ্ছি এবং সেই যে দ্রবণটা আছে, দ্রবণের উপাদানগুলো আদ্র বিশ্লেষিত হচ্ছে বা বিশ্লেষিত হচ্ছে, সেটা আয়নিত হচ্ছে। তো এই যে কোষটা, এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয়। আর তড়িৎ রাসায়নিক, বা এটা দুইটাই আসলে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে, যদিও এর নিচেরটাকে অনেকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। রাসায়নিক শক্তি যখন তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে, যেটা আমরা করে থাকি বিভিন্ন ব্যাটারির ক্ষেত্রে, বিভিন্ন সেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে, যদি এক কথাই বলো, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ। এগুলোর আরও স্পেশালাইজড নাম আছে, ড্যানিয়েল কোষ আছে, বা আরও স্পেশাল ফুয়েল সেল টেল আছে, জ্বালানি কোষ। তাইলে এক কথায় বলতে গেলে তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, সেখানে আমরা বিদ্যুৎ দিই। ও কি করে, বিদ্যুৎ শক্তিকে তাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে নেয়, করে কি করে, বিভিন্ন দ্রবণকে আদ্র বিশ্লেষিত করে বিভিন্ন আয়নে ভাগ হয়ে যায়। আর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কোথায় রূপান্তরিত হয়, যে ব্যাটারি ট্যাটারি বিভিন্ন রকম কম্পাউন্ড দিচ্ছি, ড্রাই সেলে বিভিন্ন কম্পাউন্ড আছে, সেখান থেকে তড়িৎ পাচ্ছি আমরা। তাহলে এইটা অ্যাজ এ হোল গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ, আরও অনেক নাম আছে। তাইলে রাসায়নিক তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কোথায় পরিণত হচ্ছে, এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, আইডিয়া রাখিও, এগুলো খুবই বেসিক জিনিস কিন্তু। আচ্ছা, এরপর লোহাকে মরিচা পড়া থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়। লোহার উপরে মরিচা রোধ করার জন্য সুন্দর জিঙ্কের স্মুথ একটা প্রলেপ দেওয়া হয়, জানো এটা, এটাকে বলা হয় গ্যালভানাইজিং। সো লোহা এমনিতে এক্সপোজ থাকলে পানির সংস্পর্শে বা বাষ্পের সংস্পর্শে আসলে মরিচা পড়ে যায়। তো জিঙ্কের প্রলেপ দিলে আর মরিচাটা পড়ে না, কারণ জিঙ্ক ওয়াটার রেজিস্ট্যান্ট। তাহলে এখানে আনসার হচ্ছে জিঙ্ক, এবং এই যে প্রসেস, এই প্রসেসটাকে গ্যালভানাইজিং বলা হয়। ঠিক আছে, এটা একটু দেখে ফেলবা। তাইলে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ছোটো ছোটো ম্যাথগুলো, খুব ইম্পর্টেন্ট। যেমন তোমার ইএমএফ পরিমাপ করতে শিখতে হবে, তারপরে কতটুক ধাতু জমা হইতেছে ওয়েট বের করতে শিখতে হবে, জেড এর মান বের করতে শিখতে হবে। এই 3-4 রকমের ম্যাথ যদি তুমি করে ফেলো, তোমার আর অন্যগুলোতে আটকাবে না। তাহলে আজকে এই পর্যন্ত থাকে ক্লাসটা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।